হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি আগের তুলনায়। তো চলো, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তাতে তোমাদের সবাইকে আন্তরিকভাবে আমার ভালোবাসা, একদম মণিকোঠা থেকে তোমাদেরকে ভালোবাসা জানাই। তার কারণ হচ্ছে, আমি গতকালকে তোমাদেরকে বলেছিলাম তোমরা সবাই প্রার্থনা করো যাতে আমি মানসিক পরিস্থিতি ঠিক করে থাকতে পারি, মানসিকভাবে যে বিধ্বস্ত রয়েছে সেই জায়গাটা থেকে উঠে আসতে পারি। বিশ্বাস করো, তোমরা প্রত্যেকে যে আমাকে কমেন্ট করেছো, সাপোর্ট করেছো এবং তোমরা যে ঠাকুরের কাছে প্রার্থনা করেছো, তার জন্য আমি সত্যি সত্যি ভীষণ আপ্লুত। যে জানি না ওয়াইটিতে আশাটা কেন হয়েছে আমার, আমি বলতে পারবো না। আমি তো এরকম মানুষই না, আমি ক্যামেরা ফ্রেন্ডলি ছিলামই না, কোনোদিনও ফটোই পর্যন্ত তুলিনি, সেরকম ক্যামেরা ফ্রেন্ডলি ছিলামই না। সেই মানুষটা হঠাৎ করে ওয়াইটিতেই বা আসলো কেন? ক্যামেরা এত সুন্দর ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেল কীভাবে? এত সুন্দর কথা বলতে পারলো কী করে জানি না, সবই তার ইচ্ছা, তার জন্যই হয়তো আমি এখানে আসতে পেরেছি। তো যাই হোক, তারপরে আসার পরে তোমাদের মতন কিছু মানুষ, দেখো মানুষ মাত্রই ভুল হয়, কিছু ভুল আমারও হয়েছে, কিছু দৃষ্টিভঙ্গি আমারও ভুল আছে, কিছু দৃষ্টিভঙ্গি তোমাদেরও ভুল রয়েছে। দেখার হয়তো আমাকে কোনো সময় মনে হয়েছে খারাপ, তবে আমরা আলটিমেট একটা মানুষ এবং মানুষ মানুষের পাশে দাঁড়ায়। আমার মনে হয় সেটা ব্যক্তিগতভাবে মানুষ মানুষের পাশে দাঁড়ানো উচিত। আর আমি তো বিশেষ করে যেখানে গন্ডগোল নেই সেখানে খুঁচিয়ে গন্ডগোল করতেই চাই না। ওই জন্য বললাম না, আমার কন্ট্রোভার্সিয়াল মাইন্ড নয় হয়তো, সেজন্য আমি হয়তো কন্ট্রোভার্সি জগতে এগিয়ে যেতে পারি না। তবে যাই হোক, কথা তো বলতে পারি, যুক্তিতে কথা তো বলতে পারি, এই জন্য হয়তো কন্ট্রোভার্সির জন্য আমি এসেছি। এতগুলো কথা কেন বলছি? কারণ তোমাদের মতন কিছু দর্শকের ভালোবাসা পেয়েছি। কিছু দর্শক ছেড়ে চলে গেছে, কিছু দর্শক আবার আছে, আবার কিছু দর্শক ছেড়ে চলে যাবে, কিছু দর্শক আসবে। ওভারঅল আমি মানুষের ভালোবাসা পেয়েছি এবং যেই কজন, আমার তো চ্যানেল খুব ছোট্ট, যেই 4-5 জন আমাকে তোমরা ভালোবাসা দাও এবং আপ্লুত করো, তাদের জন্য আমি আপ্লুত। তোমাদেরকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, একটু হলেও কাটিয়ে উঠতে পেরেছি, কারণ তোমাদের কমেন্ট আমাকে উঠতে বাধ্য করে। বিশ্বাস করো, তোমাদের ভালো ভালো কমেন্ট আমি যদি শেষও হয়ে যাই না, সেখানে আমাকে উঠে বসতে বাধ্য করে। এত ভালো লাগে যে না, কিছু মানুষ আছে আমাকে সাপোর্ট করছে, আমাকে এখন এই কথা বলতে হবে, আমাকে আমার পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে হবে। এবং আমি ফাইটার, আমি একদমই ভেঙে পড়ে যাওয়ার মেয়ে নই। হ্যাঁ, কিছু সময় আসে যে যখন দীর্ঘদিন ধরে তুমি কোনো কাজ করো, যেমন কালকে তুলিকাদি বলছে, তুলিকাদি ঠিক বুঝে গেছে দীর্ঘদিন যে আমি একটা কাজের মধ্যে জড়িত ছিলাম, বা বলতে পারো একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম দীর্ঘ 18-19 বছর বলতে পারো। তো সেটা যখন চোখের সামনে সব কিছু ফেক মনে হয় না, তখন না দিক বিদিক শূন্য হয়ে যায়। এতদিনের সব কিছু যখন হারিয়ে ফেলি, তখন দিক বিদিক শূন্য আমারও এরকম হয়ে গেছে। তো যাই হোক, বাদ দিলাম সেই ঘটনাটা। উঠে দাঁড়াতে পেরেছি, আরও দাঁড়াবো, মানসিক পরিস্থিতি আরও ঠিক করব এবং নিজের কাজে এগিয়ে যাব। এটাই আমার একমাত্র লক্ষ্য, নিজের অস্তিত্বটাকে বিলুপ্ত হতে দেবো না, এটাই হচ্ছে মেন কথা। তো আজকে এই মুহূর্তে আমি টিনাকে নিয়ে কিছু বক্তব্য রাখতে চলেছি। টিনাকে নিয়ে সচরাচর আমি ভিডিও করি না এখন, তার কারণ ওর ভিডিওর মধ্যে এমন কিছুই নেই যে উনি আমি কিছু বক্তব্য রাখবো, কারণ ওর একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন। হ্যাঁ, এবার তোমরা যারা টিনাকে ভালোবাসো, আমি জানি তুলিকাদির খারাপ লাগবে এই মুহূর্তে বসে যে আমি টিনাকে পছন্দ করি। তুমি টিনাকে পছন্দ করতেই পারো, তাই বলে তুমি এটাকে একদমই সাপোর্ট করো না। তুমি মানুষটাকে পছন্দ করো, কিন্তু মানুষের চালচলনটা কিন্তু তোমার একটু দেখতে হবে। কারণ আমারও মনে হচ্ছে যে এই জায়গাটা একটু বলা উচিত। সেটা হচ্ছে দুপুর 1টার সময় ঘুমের থেকে উঠে 2টার সময় চা খাওয়া। কোনো নর্মাল বাড়ির মানুষ, কোনো মেয়ে, কোনো বাড়ির মেয়ে ছেলে, মোট কথা মেয়েরা এরকম করে ঘুমের থেকে উঠতে পারে এবং 2টোর সময় চা নিয়ে বসতে পারে। আমি আমার এই জীবনে প্রথম দেখলাম, সত্যি আমার জীবনে প্রথম দেখলাম। যারা কর্মঠ মানুষ, যাদের শরীরে কর্ম দিয়ে তৈরি, যাদের শরীর কর্ম দিয়ে তৈরি, যারা নানা রকম চিন্তা করে, নানা রকম অ্যাক্টিভিটি করার চেষ্টা করে, তাদের তো ঘুম আসারই কথা নয়। আমার যেমন কত রাত্রে ঘুমোই, ভোরবেলা উঠে পড়ি, কারণ আমার মাথার মধ্যে এত কাজের চাপ, এত মেন্টাল প্রেশার রয়েছে, মানে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, ওই করতে হবে, এই যে একটা কাজের চাপ। কিন্তু মানলাম, বাপের বাড়ি থাকলে পরে আমারও একটু রিল্যাক্স হয়, বাপের বাড়ি থাকলে পরে আমারও একটু মনে হয় যে না, কাজের চাপটা একটু কম রয়েছে। কিন্তু তাই বলে বাপের বাড়িতে থাকবো বলে আমি দুপুর 1টার সময় বাপ জীবনে কোনোদিনও ঘুমের থেকে উঠিনি, এবং বাপ জীবনেও কাউকে আমি ঘুমের থেকে উঠতে দেখিনি, টিনা বাদ দিয়ে। গতকালকে টিনার ওই 1টার সময় ঘুমের থেকে উঠা শুনে আমার হাসি পেলো। বললো কি, রাত্রে ঘুমটাকে পোষাতে হবে, তো সেই জন্য উঠেছি। পোষানোর ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে রাতের ঘুমই হয়। সেটা হচ্ছে সূর্য উঠার কিছুক্ষণ মধ্যে, সূর্য ওঠার কিছুক্ষণ আগ মুহূর্ত যদি ওঠো তাহলে তো ভীষণ ভালো। যদি না উঠতে পারো, তো সূর্য উঠে গেছে তারপরে কিছুক্ষণ, ঘন্টাখানেকের মধ্যে তুমি উঠে যাও, শরীরটা তো চনমনে লাগবে।
মানসিকভাবে তুমি স্ট্রং হবে, মানসিকভাবে তোমার তোমার কি বলবো অনেক চিন্তাধারা আসবে, খুব পজিটিভ একটা ভাইবস আসে। তুমি যদি সকালবেলা ঘুমের থেকে ওঠো, সেই ঘুমটা যদি তুমি দুপুরবেলা ঘুমের থেকে ওঠো না, তোমার কিন্তু শরীরে আলস্য ভর্তি হয়ে যাবে, ম্যাচে করবে শরীরটা, তোমার কোনো কাজ করতে ইচ্ছে করবে না, মাথাটা ভার হয়ে যাবে। যেটা আমার সাথে ঘটনাটা ঘটে, আমি যদি কোনো কারণে বাপের বাড়ি থাকলে পরে 8:30টার সময়, মানে কোনো কারণে যদি বাপের বাড়িতে গেলাম, রাত্রে কোনো প্রোগ্রাম হলো, ঘুমের থেকে উঠতে তো 8:30 বাজলো, আমার সেদিনকার মাথা ভন হয়ে থাকলো, ধরে থাকলো মাথা, কোনো মনে হচ্ছে কাজ করতে পারছি না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, শরীর ম্যাচ করছে, মনে হচ্ছে বসে থাকি, বসে কোনো কাজ করবো না, শুধু একটু চা কফি খেলাম, এরকম একটা ব্যাপার হয়। মানে এই সব ব্যাপারগুলো দেখে আমি বলছি যে যারা ভোরবেলা উঠে না, তাদের মানসিকভাবে কিন্তু তারা ভীষণ স্ট্রং হয়, এবং তাদের কিন্তু চিন্তাধারাটাও অনেক অনেক কিছু আসে, মানসিকভাবে অনেক কিছু আসে, এটা করবো ওটা করবো, এটা করতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে মানে হেরে যেতে দেয় না। আমরা তো মানসিকভাবে যতটা স্ট্রং হবো ততটাই আমাদের এগিয়ে যেতে পারবো, তাই না? কিন্তু টিনার ক্ষেত্রে দেখছি বারংবার ও কি করছে, রাতের ঘুম পোষানোর জন্য দিনের বেলা ঘুমাইতে করছে। এটা একদমই ব্যাড হ্যাবিট, এটা একদমই শরীরের পক্ষে তো ভীষণ খারাপ, এবং ওর জীবনের পক্ষেও ভীষণ খারাপ। সবকিছুর একটা সিস্টেম রয়েছে যে সকালবেলা আমরা কেন ঘুমের থেকে উঠি, কিসের জন্য আমরা সকালবেলা ঘুমের থেকে উঠি। আমাদের পৌরাণিক মতে আমরা দেখেছি ভোরবেলা ঘুমের থেকে উঠতো, মানে কাক ডাকার আগে ঘুমের থেকে উঠতো। কেন উঠতো, তার পিছনে অনেক কারণ রয়েছে, অনেক রিজন রয়েছে। এখনো অবধি আমি যতটুকু জানি যে আমাদের অ্যাক্টর অক্ষয়, তিনি কিন্তু অনেক কাক ডাকার আগে ঘুমের থেকে উঠেন, এবং রাত্রি 8টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। লাইফটা দেখেছেন কি সুন্দর মেনটেন করেছে। সবার লাইফে আমি বলছি না সেরকম করে মেনটেন করতে পারবে, কিন্তু মেনটেন করেছে বলে কিন্তু ভীষণ চনমনে একটা শরীর রয়েছে। এইটা সম্পদ, এই শরীরটা হচ্ছে সম্পদ, এটাকে তৈরি করতে হবে। আর কিছু পৃথিবীতে থাকুক না থাকুক, এটা যদি থাকে না, আমরা কিন্তু নিজে কর্ম করে খেয়ে যেতে পারবো। এটাকেই যদি আমি অসুস্থ করে ফেলি, আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। আমাকে এটা সম্পদ, এটাকে আগে রক্ষা করতে হবে, আমার নিজেকে আগে রক্ষা করতে হবে, নিজের শরীরটাকে রক্ষা করতে হবে, মানসিকভাবে নিজেকে রক্ষা করতে হবে, মনটাকে ভারাক্রান্ত করলে চলবে না। এই যে 3 দিন ধরে 4 দিন ধরে আমি এই যে মনের মধ্যে এত কষ্ট, এত মানসিক চাপ রেখেছি না, তুমি বিশ্বাস করবে না, খেতে পর্যন্ত পারছি না, আমার খাবার তো কথাই ভাবতে পারছি না, খাওয়া দেখলেই বমি আসছে। ওই যে বললাম আমি ফাইটার, আমি উঠে আসবোই আসবো, যতই আমার উপরে মানসিক চাপ আসুক না কেন আমি উঠে আসবো, আমি উঠে এসেছি, আমি উঠবো, বুঝতে পেরেছি, উঠবো, আমাকে কে কত নামানোর চেষ্টা করবে, আমি উঠবো। আমার ব্যক্তিগত জীবনে আমি একদম অন্যরকম, যাই হোক, না অন্যরকম মানে কি, স্ট্রং মেন্টালিটির মানুষ আমি অবশ্যই। তো এরকমই বলছি যে স্ট্রং হতে হবে, নিজের শরীরকে করতে হবে। কিন্তু কি বলতো, টিনা কারোর কথা শুনবে না, একজন দর্শকের কথা যদি শুনতো, যেমন দর্শকের কোন কথাটা শুনবে, যেই কথাটা শুনলে ওর লাভ হবে। দর্শকরা বলে বিয়ে বাড়িতে গেলে পরে তুমি কেন শাড়ি পরো না, সেই কারণে ও শাড়ি পরেছে। দর্শকরা তো বলে আগে বাবা শাড়ি পরার থেকে বেশি তোমার শরীরটাকে যত্ন নাও। অনেক দর্শক বলে যাচ্ছে তুমি শরীরের যত্ন দাও, কই তুমি তো শরীরের যত্ন নিচ্ছ না, তুমি ভোরবেলা ঘুমিয়ে থেকে উঠো, তুমি রাত্রেবেলা কি করছো, ভোর 4টের সময় তুমি ঘুরতে যাচ্ছ, কেন ঘুমোতে যাচ্ছ, কিসের জন্য? এবার তোমরা কিন্তু বলবে না ওর মধ্যে অনেক মানসিক চাপ রয়েছে, অনেক এই রয়েছে, অনেক সেই রয়েছে, মানসিক চাপের জায়গাটা ছিল, সেই জায়গাটা কিন্তু ও শেষ করে ফেলেছে। সেই মানসিক চাপের জন্য ও রাত্রিবেলা ঘুম আসছে না। যদি ওই রাত্রিবেলা ঘুম না আসে, তাহলে দিনের বেলাও ঘুম আসার কোনো কথা নয়, তাই না? রাত্রিবেলা যদি ঘুমটা আসবে না, সেই ঘুমটা একটা অব্দি আসার কথা নয়, ঘুম ঠিকই আসছে, কিন্তু তাহলে ও রাত্রিবেলা জেগে করছেটা কি, এইটাই হচ্ছে মেন বক্তব্য। রাত জাগাটা যেরকম শরীরের পক্ষে খারাপ, সেরকমই ওই রাতের ঘুমটাকে দিনের বেলা পোষানোটা ভীষণ পরিমাণে খারাপ, আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি। ও তো শুনবে না। এবার আসি ওর টাইটেল নিয়ে কিছু বক্তব্য, সেটা হচ্ছে মা বাবার দেখাশোনার দায়িত্ব কিন্তু ছেলে মেয়েদের থাকে, কিন্তু ও মা বাবার জায়গায় ও কিন্তু মাটা উল্লেখ করেছে, বাবাকে কেন ও জীবন থেকে হাঁটিয়ে ফেললো, সেটা কিন্তু দর্শকরা প্রতিনিয়ত প্রশ্ন করছে। তোমার বাবা কই গেল, তোমার ঠাম্মি কই গেল, তোমার বাবা কই গেল, তোমার ঠাম্মি কই গেল। এখনো অব্দি সদ উত্তর কেউ পেল না, ওর বাবা কই গেল, ওর ঠাকুমা কই গেল। এবার তোমরা যারা ভালোবাসার দর্শক, তারা কিন্তু এসে বলতে যাও না ওর ব্যক্তিগত ব্যাপার হলে পরে ওকে ব্লগিং করতে হতো না, তাহলে ওকে ব্লগার হতে হতো না, তাহলে ও সবকিছু নিজের মতন ঢেকে রেখে ও কন্ট্রোভার্সি করতে পারতো, বা কোনো শর্ট ফিল্ম করতে পারতো, বা রিলস দিতে পারতো। ও যখন পুরো পরিবারকে সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছে, এবং পুরো পরিবার যখন নিজের চ্যানেল খুলে তাদের লাইভ কিভাবে লিড করছে সেটা দেখছে, মানে যেভাবে মানে লাইভটা কিভাবে চলছে সেভাবে সেটা দেখাচ্ছে, তার মানে এটা যে ওদের প্রত্যেকের জীবন পাবলিক, এবং যে জীবন পাবলিক, সেই মানুষগুলোকে নিয়ে পাবলিক কথা বলবেই বলবে। সেই কারণেই বলছি যে ওর বাবা কেন নেই, হঠাৎ করে কেন উধাও হয়ে গেল, এটা কেউ
এখনো পর্যন্ত সদুত্তর পেয়েছে? টিনা একটা সদুত্তর দিয়েছে? এবার আসি মা বাবা দেখার দায়িত্ব। অবশ্যই মা হচ্ছে আমাদের জীবনে অমূল্য সম্পদ। মা ছাড়া আমি কিছু কল্পনাই করতে পারি না। মা তো আমার, যেটা হচ্ছে আমার মা মানে আমার জন্মদাত্রী মা, এবং আমার মা মানে আমার শাশুড়ি মা, দুটো মাই আমার কাছে অমূল্য সম্পদ, দুটো মাই আমার কাছে অমূল্য। তো তাদেরকে আমি মানে কি বলবো, তাদের নিয়ে আমি কোনো কথাই বলতে পারবো না। তার যদি কোনো অসুস্থ হয়, সে যদি কোনো রকমের অসুস্থ হয়, কোনো রকম কষ্ট তাদের মধ্যে বিরাজ করে, আমি সেটাকে লাঘব করার চেষ্টা করি। কি করলে মার কষ্ট দূর হবে, কি করলে মার এটা দূর হবে, মা কি করলে মার ওটা দূর হবে, এগুলো আমরা করি। তো সন্তানদের অবশ্যই কর্তব্য মা এবং বাবা দুজনকেই নিয়েই চলা, ঠিক তো? এবার ব্যাপার হচ্ছে তাহলে এই যে ছেলে মেয়েকে নিয়ে, ছেলে মেয়েদের দায়িত্ব এবার তুমিই বলো টিনা। এই যে ছেলে মেয়েটা তুমি বললে, আমি তো দেখছি তুমি আসার পরে তোমার দাদা তোমার মার প্রতি কোনো কর্তব্য পালন করেছে আমি তো এখনো পর্যন্ত দেখতে পাইনি সেরকম। তোমার দাদা তোমার মার প্রতি কোনো কর্তব্য পালন করেছে আমার তো সেটা দেখা এখনো পর্যন্ত হয়নি। তোমার ছেলেই উচ্চারণ করলে তো, তাহলে সেই বাড়ির ছেলে, যেই বাড়ির ছেলে সমস্ত দায় দায়িত্ব নেওয়ার কথা, যে বাড়ির ছেলে হয়েছে, সেই তো তার কাঁধে তো সব দায়িত্ব থাকবে না। আমি আবার এটা না যে দায়িত্ব মেয়ে নিতে পারে না, অবশ্যই মেয়ে নিতে পারে, কিন্তু তুমি যখন উচ্চারণ করেছো ছেলে এবং মেয়ে, তাহলে মেয়ের দায় দায়িত্বটা দেখতে পাচ্ছি তো। কারণ ওই বাড়িতে সংসার তোমার টাকা দিয়ে চলছে যতটুকু আমি বুঝতে পারলাম, কিন্তু তোমার দাদা যে কি চালাতে পারবে সেটা আমাদের মানে অতীতে তুমি যা যা ভিডিও দেখিয়েছো আমরা বুঝে গেছি। তারপরে দাদার কোনো ইনভলভমেন্ট আমি এখানটায় দেখলাম না, কোনো মতন দেখলাম না, কোনো জায়গায় কোনো ইনভলভ হলো আমি এখানটা দেখতে পেলাম না। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে তোমার বৌদিরও কোনো কিছু ভূমিকা আমি তোমার মার ক্ষেত্রে দেখতে পেলাম না। বুঝতে পেরেছো? যত দায়িত্ব বলো তুমি তোমার কাঁধে নিয়েছো। বাড়িতে কে এসেছে তার জন্য তোমাকে রান্না করতে হবে, তারা আবদার করেছে, ওটা আবদার নয়, ওরা কাজের ফাঁকি। যে তুমি একটা আছো গাধা, যে যাকে বললে পরে সে তার গদরে খাটিয়ে টাকা দিয়ে খাটিয়ে সমস্ত কাজ করে যাবে, এই একটা আছে যাকে বলা যেতে পারে কি ভালোবাসা দিয়ে, ও বুনু একটু করে দাও, ও দিদি ভাই একটু করে দাও, ব্যাস তুমি করে দেবে। ওটা হচ্ছে আবদার নয়, ওটা হচ্ছে ওরা মজা নিচ্ছে, বসে লাইভ ভিডিও করছে, বসে রিলস বানাচ্ছে, তোমাকে দিয়ে করাচ্ছে, এটা আমরা দেখতে পেয়েছি। বাড়িতে কোনো দায়িত্ব তোমাকে পালন করতে হচ্ছে, বাড়িতে কোনো জায়গায় গিফট, বিয়ে বাড়িতে যাবে গিফট তোমাকে নিতে হচ্ছে, বাইরে গেলে পরে আইসক্রিম খাবে সেটা তোমার টাকা দিতে হচ্ছে, বাইরে গেলে পরে কেউ চুল কাটবে ভুরু প্লাক করবে সেই টাকাটা তোমাকে দিতে হচ্ছে। তাহলে এখানে মেয়ে আর ছেলে, তুমি যে বলে ছেলে মেয়ে দায়িত্ব নিতে হয়, কোথায় ছেলে কোথায় আর মেয়ে কোথায়? এখানে তো মেয়েই সবকিছু করে যাচ্ছে, ছেলের কোনো দায়িত্ব নেই। আমি বলে কি মার প্রতি তোমার দায়িত্ব কর্তব্য আছে, সেটা নিয়ে আমার কোনো কথা বলার নেই, তুমি করতেই পারো। কিন্তু এখানে তোমার হচ্ছে যখন মার শরীর খারাপ, সেখানে তোমার বাবাও আসতে পারতো, তোমার বাবাও কিন্তু এখানে আসেনি। তোমার বাবার কোনো ভূমিকা আমি লক্ষ্য করতে পারিনি তোমাদের জীবনে এখনো অবধি। তোমার বাবা পুরোপুরি মার্কেট থেকে গায়েব হয়ে গেছে, তোমার দাদা কোনো ভূমিকা নেই, তোমার দাদা পুরোপুরি গা ছাড়া দিয়ে নিয়েছে। তাহলে সব দায়িত্ব কি তোমার উপরে রেখেছে? তোমার ঠাম্মি কোথায় গেছে? তোমার ঠাম্মির তো কোনো ভূমিকাই দেখতে পাচ্ছি না, তোমার ঠাম্মিকে কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছি না, তোমার ঠাম্মির কোনোদিন ঠাম্মিকে নিয়ে উচ্চারণ করে কথা পর্যন্ত তুমি বলো না, এই একটা ব্যাপার গেল। তারপরে তোমার বৌদি, বাবা ও তো আরেকটা সরু চাকলি, ওর বিশাল জিনিসও, যাই হোক। তারপরে সমস্ত দায়িত্ব তুমি পালন করলে। এবার রাত্রেবেলা তোমার মার জন্য তোমার ঘুম হয়নি, প্রচন্ড কাশাকাশি করছো। আর যেই মানুষটা সারাদিন ধরে সারা রাত ধরে কাশাকাশি করে, তার মাথায় ঠান্ডা তেল কে দেয় বাবা? আমি তো জানি যে কাশাকাশি, বেশি কাশি হলে পরে সর্দি হলে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কিন্তু তেল কোনোদিনও মাথায় দিই না, কারণ ঠান্ডাটা বসে যায় বলে ঠান্ডা দিই না, 1 নম্বর। 2 নম্বর, ঠান্ডা জলে স্নান করার কথা কল্পনাও করতে পারি না। মানে আমি বলছি আমার মা সারা রাত কাঁচতে কাঁচতে বমি করে ফেলছি, অসুস্থ হয়ে যাচ্ছে, অথচ আমি কি করলাম, পরের দিনকে মাকে ঠান্ডা জল দিয়ে স্নান করে দিলাম। মানে আমি কি কন্টেন্ট পাওয়ার জন্য তাহলে এটা লিখলাম যে মার দায়িত্ব সব মেয়েদের, ছেলে মেয়েদের নেওয়া হয়, মার প্রতি আমার দায়িত্ব কর্তব্য রয়েছে, শুধুমাত্র কন্টেন্টের জন্য, শুধুমাত্র কি বলার জন্য, নাকি সত্যি সত্যি মার সেবা শুশ্রূষা তুমি করতে চাও? যদি সত্যি সত্যি সেবা শুশ্রূষা তুমি করতে চাও, তাহলে মার যে কেয়ার সেটা প্রপারলি নিতে হবে তো। গরম জল দিতে হবে তো, কারা দিচ্ছ, গরম জল খেতে দাও, গরম জলে তুমি স্নান করাও, ভাপ নামাও, এগুলোতে শ্বাসকষ্টটা কমে যাবে। তুমি তো নিজেই বলে শ্বাসকষ্ট রয়েছে, আর তুমি নিজেই বললে যে প্রচন্ড কাশি হচ্ছে, কাশতে কাশতে বমি করছে, তাহলে তুমি কেন ঠান্ডা জল দিয়ে তুমি স্নান করালে? কেন মা মেঝের মধ্যে শুয়ে থাকলো যেখান থেকে আমাদের ঠান্ডা উঠে? এমনিতে তো তোমাদের ওই ঘরটা তো পুরোপুরি নয়, তা সেখান থেকে তো সিমেন্টের একটা ঠান্ডা নিচের মাটির থেকে আমাদের উঠে বুকে লাগে। আমরা গরমের দিনেই নিচে শুতে পারি না, যাতে মাথা ঠান্ডা না লেগে যায়, মাথা আমরা নিচে শুই না। তা তোমার মা ওই শারীরিক অসুস্থতার কারণেও তোমার মা গিয়ে নিচে শুচ্ছে, তাহলে কেন নিচে শুচ্ছে?
তাহলে তুমিই বলো যে তোমাদের পরিবারকে নিয়ে মানুষের ভালো চিন্তা ভাবনা কোথার থেকে আসবে? কোনো কেয়ার কারোর প্রতি কেউ রয়েছে? তুমি শুধুমাত্র দেখাচ্ছ কেয়ার, কিন্তু যে কেয়ারগুলো করছে সত্যি সত্যি কি সে যুক্তিযুক্ত কেয়ার? সত্যি সত্যি কি তুমি সঠিক পথে চলছো যে মাকে আমার সত্যি সত্যি সুস্থ করতে হবে? তুমি তো বলার কথা বলছো, আর তুমি বললে সেবা শুশ্রূষা করতে হবে, মার জন্য কষ্ট করতে হবে। আমি জানি না তুমি মার জন্য কতটুকু কষ্ট করছো, তুমি কিন্তু বারবার ক্যামেরাতে এসে এটাই বলছো তোমার জন্য ঘুমোতে পারিনি, তোমার জন্য শুতে পারিনি, তুমি কেসেছো, ঘুমানো যায় নাকি, তুমি এই করা যায় নাকি, তুমি। আমি এটা বলতে পারবো না। আমার মার যদি হয়ে থাকে তাহলে আমি কথাটা বলতে পারবো না, বলবো মা খুব কষ্ট পাচ্ছে, সারা রাত কষ্ট পাচ্ছে, মা ঘুমোতে পারছে না, আমি কিভাবে ঘুমো? তুমি কিন্তু এসে বলছো মা সারা রাত কষ্ট পাচ্ছে, কি মা কাশি হচ্ছে, কাছতে কাছে বমি করে ফেলছে, ওরকম করে ঘুমানো যায় নাকি? ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা না, কিছু জিনিস দেখানো রয়েছে আর কিছু জিনিস অরিজিনাল রয়েছে, যেটাকে আমি অস্বীকার করবো না, কিন্তু কিছু জিনিস দেখানো রয়েছে। এই দেখানো ব্যাপারগুলো না ভীষণ দৃষ্টিকটুর, ভীষণ দৃষ্টিকটুর। এবং যেখানে মানুষরা মানে কি বলবো, এবার বলি একটা কথা, সেটা হচ্ছে তোমার হাজবেন্ড, মানে এখনো তো এক্স হয়নি, তোমার হাজবেন্ড যখন তোমার শাশুড়ির সাথে এত সুন্দর একটা সময় কাটাতো, শাশুড়ির সাথে যখন সময় কাটাতো, শাশুড়িকে একটু প্রাধান্য বেশি দিত, তখনও কিন্তু তোমার গায়ে জ্বলতো। তোমার গায়ে জ্বলতো না? জ্বলতো কিন্তু। তাহলে এই যে গায়ে, তুমি আজকে তোমার মাকে যখন ইয়ে করছো, সেবা শুশ্রূষা করছো, তাহলে তখন তোমার কেন মনে হয়নি যে তারও তো ছেলের এটা, তারও ছেলে সেই কাজটা করবে? দেখো, সব কিছুর সীমারেখা রয়েছে। আমি বলছি না যে বেচু খুব ভালো বেচে, না, আমি বেচে কোনোদিনও সাপোর্ট করিনি, কিন্তু এই দৃষ্টিভঙ্গি তো দেখা যেতে পারতো যে উনার তো ছেলে, উনার কোনো অসুবিধা হলে পরে ছেলে তো রক্ষা করবে, ছেলে তো আসবে, ছেলেকে সাপোর্ট করবেই, তাই না? বা ছেলে তো সেবা শুশ্রূষা করবে, সেটা নিয়ে আমার খুব গায়ে যন্ত্রণা। অতিরিক্ত করাটা ঠিক নয় এবং কম করাটাও ঠিক নয়। বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? এটা নিয়ে কোনো ঘাটতে চাইলাম না, ঘাটতেই পারতাম। যাই হোক, বাদ দিলাম। আর একজন বললো যে এইবার বুঝলি তোর জামাই, তোর হাজবেন্ডের সাথে তোর মা যে একই ঘরে শুতো, মানে মা কষ্ট করে বাইরে শুতো, তোরা এসি রুমে শুতিস, সেজন্য মাকে তোর ঘরে নিয়ে এসেছি। এটাকে আমি সাপোর্ট করতে পারি না, তার কারণ হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিন্তু কোনো মতেই শাশুড়ি মা ঢুকতে পারে না। আমি এটাকে একদমই সাপোর্ট করি না, এটাকে আমি একদমই আমার মনে হলো না এটা কোনো যুক্তিযুক্ত কথা। হাজবেন্ড ওয়াইফ রাত্রেবেলা ঘুমোচ্ছে, সেখানে মা এসে এসি রুমে ঘুমোবে, এটা একদমই যুক্তিযুক্ত কথা নয়। মার রুমে তুমি এসি ঢুকিও না, তোমার ঘরে এসি দরকার নেই, তুমি তো ছেলে, তোমার ঘরে এসি ঢুকিও না। তোমার বৌমার সাথে আমি আমার হাজবেন্ডের সাথে থাকবো, তাহলে আমি আমার ঘরে এসি লাগাবো না? আমার মার চিন্তা যখন আমি বেশি করবো, তাহলে মার ঘরেই আমি এসি ঢুকাবো। বুঝতে পেরেছো? এই চিন্তাটা আগে করতে হতো। আমি আমার ঘরে এসি ঢুকিয়ে দিচ্ছি, অথচ আমার ঘরে আমি হাজবেন্ডের সাথে থাকবো, আর আমি আমার ঘরে আমার মাকেও নিয়ে চলে আসবো। এটা কোনো রকম যুক্তিযুক্ত কথা নয়, এটা বাজে ঘটনা একটা। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।